গুড আফটারনুন স্টুডেন্ট। আমি শরদিন্দু মদক দাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। আজকে শুরু করছি তাপের ঘটনাসমূহের দ্বিতীয় পার্টটা। তো আমার এক স্টুডেন্টের প্রশ্ন ছিল যে স্যার আলফা ইকুয়াস টু বিটা বাই টু ইকুয়াস টু গামা বাই 3 এটা কি করে আসে। তো আমি এটা একটু প্রমাণ করে দিচ্ছি তোমাদের জন্য। তোমরা এটাকে খাতায় নোট করে রাখতে পারো শর্টে, বা তোমরা সহায়িকাতে যে কোনো সহায়িকাতেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমি খালি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি করে হয়। ঠিক আছে, তা আমরা একটা নিব, প্রথমে একটা 0 ডিগ্রি সেলসিয়াস কত উষ্ণতা মনে রাখবো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটা ঘনক নিব। এবার প্রথমে আমরা বার করব কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্কটা সেটা বার করব। আমরা এই ঘনকের যে কোনো একটা তল নিব, একটা তল। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি যে প্রথমে ঘনকের উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা প্রাথমিক উষ্ণতা ধরতেছি। তাহলে T1 কি নিব আমরা, 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে প্রাথমিক উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি যদি উষ্ণতাটা বাড়াতে বাড়াতে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নিয়ে গেল, তাহলে প্রত্যেকটা তলের মানে দৈর্ঘ্য প্রসারণ হবে। তাহলে প্রত্যেকটা তলের যদি দৈর্ঘ্য প্রসারিত হয়, তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফলের প্রসারণ হবে। তাহলে আমি প্রথমে কি করব, যে কোনো একটা তলের কতটা ক্ষেত্রফলের প্রসারণ হচ্ছে সেটা বার করব। তাহলে যে কোনো একটা তল নিব, আমি এই সামনের তলটা নিচ্ছি, এটা ধরে নাও দৈর্ঘ্যে বেড়ে যাচ্ছে। এমনিতে তো গোটা ঘনকেরই দৈর্ঘ্য বাড়ছে, তাতে আয়তন হবে, কিন্তু আমি প্রথমে ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা বার করছি। ঠিক আছে, তাহলে দেখা গেলো দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এখানে। হ্যাঁ, প্রথমে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য ছিল হচ্ছে, যেটা আমরা L1 লিখি, সেটা ধরে নিচ্ছি L0 ছিল। আর T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়িয়ে এখন T ডিগ্রি সেলসিয়াস করা হলো না, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দাঁড়ালো হচ্ছে L2 মান দাঁড়াচ্ছে LT হলো। আর উষ্ণতা যেটা আমরা T2 ধরি, সেটা ধরে নিচ্ছি আমরা T ডিগ্রি সেলসিয়াস, মানে অন্তিম উষ্ণতা কত দাঁড়াচ্ছে, T ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, অন্তিম উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস, বা T লিখবা, আর এটা হচ্ছে 0 লিখবা। একক না দিলে কোনোটাতে একক দিবা না। ঠিক আছে, তাহলে আমরা যেখানে এইটা দেখে নিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে এগুলোকে বসাবো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলাটা কি ছিল, আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1। ঠিক আছে, এবার এখানে মান বসাচ্ছি। দেখো L2 এর মান কত, LT, L2 এর মানটা হচ্ছে LT। আচ্ছা, L1 এর মান হচ্ছে L0। আচ্ছা, L1 এর মান L0, T2 মাইনাস T1 মানে T মাইনাস 0। ঠিক আছে, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে LT মাইনাস L0 ডিভাইডেড বাই L0 ইন্টু T হলো। এবার আমি এখানে মুছে দিচ্ছি এই জায়গাটা, এবার বাকি ক্যালকুলেশনটা করব। এবার L0 ইন্টু T ভাগ হয়ে আছে, এইদিকে পাঠালে গুণ, তাহলে দাঁড়াবে L0 ইন্টু আলফা ইন্টু T, এই সাইডে পাঠিয়ে দিলাম নিচে, ইকুয়ালস টু LT মাইনাস L0। তাহলে LT দাঁড়ালো হচ্ছে L0 প্লাস L0 আলফা T। সো L0 কমন নিলে দাঁড়াচ্ছে 1 প্লাস আলফা T। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, LT ইকুয়ালস টু L0 1 প্লাস আলফা T, যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে T ডিগ্রি সেলসিয়াস অবধি উষ্ণতা বৃদ্ধি করি। LT ইকুয়ালস টু L0 1 প্লাস আলফা T যদি হয়, তাহলে আমরা সারফেসের ক্ষেত্রে আমরা একইভাবে করতে পারি বিটার ফর্মুলা দিয়ে। তাহলে ওখানে হবে আমরা অনুরূপভাবে, অত কিছু বারবার প্রমাণ করার দরকার নাই, তোমরা লিখবা অনুরূপভাবে একটা প্রমাণ করবা, দৈর্ঘ্যটা প্রমাণ করবা, ক্ষেত্রফলটা অনুরূপভাবে লিখবা। অনুরূপভাবে ST ইকুয়ালস টু S0 1 প্লাস আলফা T, আলফা না সরি বিটা T, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আরেকটা হচ্ছে VT, VT মানে আয়তন, VT ইকুয়ালস টু V0 1 প্লাস গামা ইন্টু T। তাহলে এই তিনটা আমার হয়ে গেল। এই তিনটাকে এখনই খাতার মধ্যে যতটুকু করলাম নোট ডাউন করো। এতটুকু হলো LT ইকুয়ালস টু L0 1 প্লাস আলফা T, ST ইকুয়ালস টু S0 ইনটু 1 প্লাস বিটা T, আর VT ইকুয়ালস টু V0 1 প্লাস গামা T। অনুরূপ করে লিখে দিলাম। এইবার আমি প্রথমে বার করব দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক। ঠিক আছে, দেখো ST যেটা, প্রত্যেকটা বাহুর যদি প্রসারণটা যদি প্রাথমিকটা L0 হয়, পরে যদি দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধির ফলে দৈর্ঘ্যটা বেড়ে যদি LT হয়, তাহলে আমি LT স্কয়ার বলতে পারি, কারণ আমি একটা তলের কথা বলছি। এটা তো বর্গাকার, এটা ঘনক না হয়েছে বর্গাকার, তাহলে দৈর্ঘ্য স্কয়ার করতে পারি, হ্যাঁ কি না। তাহলে আমরা জানি LT মানে একটু আগে বার করলাম L0 ইন্টু 1 প্লাস আলফা T,
এটা মানে হচ্ছে এলটি, তার স্কোয়ার আছে, তার মানে ব্র্যাকেট দিয়ে এটা স্কোয়ার। আর যদি এটা স্কোয়ার করি তাহলে দাঁড়াচ্ছে এল জিরো স্কোয়ার 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, আমি এটা হোল স্কোয়ারটাকে এভাবে করলাম আর এটা করলাম, তাহলে এল জিরো স্কোয়ার। এবার আলফা স্কোয়ার টি স্কোয়ারটা অনেক ছোট, তাই এতদূর নিলাম। কেন আলফা স্কোয়ারটা কেন ছোট আমরা দেখতে পাচ্ছি, তুমি যদি ছকে যাও তাহলে আলফার ভ্যালু কত, 10⁻⁻6, তার স্কোয়ার করলে 10⁻12, অনেক ছোট সংখ্যাটা হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে ম্যাথমেটিক্যালি নেগলেক্ট করা হচ্ছে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে আমরা পাচ্ছি কি, এই যে এসটি ফর্মুলা দাঁড়াচ্ছে এসটি ইকুয়ালস টু এল জিরো স্কোয়ার 1 প্লাস 2 আলফা। কিন্তু একটু আগে আমরা এসটির একটা ফর্মুলা একটু আগে বের করলাম, কি বের করলাম, এসটি ইকুয়াল টু এস জিরো 1 প্লাস 1 প্লাস বিটা ইন্টু টি। ঠিক আছে, দেখো এস জিরো আর কিছুই না, এল জিরো স্কোয়ারই তো এস জিরো মানে প্রাথমিক ক্ষেত্রফল, সেটা কি হবে, প্রাথমিক দৈর্ঘ্যের তার স্কোয়ার হবে, তাহলে এটার সাথে এটা ম্যাচ করে গেল। বেঁচে থাকলে এটার সাথে এটা যদি তুলনা করি তাহলে কি দাঁড়াচ্ছে, বিটা ইকুয়ালস টু 2 আলফা। তাহলে প্রথম সম্পর্ক আমরা পেলাম কি, বিটা ইকুয়ালস টু, তুলনা করে পাই বিটা ইকুয়ালস টু 2 আলফা, অতএব আলফা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, বিটা বাই 2। তাহলে প্রথম ধাপটা আমাদের কমপ্লিট হলো, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফলের যে সম্পর্কটা সেটা আমি বার করলাম। এবার দৈর্ঘ্যের সাথে আমরা আয়তনের সম্পর্কটা বার করবো। ঠিক আছে, তাহলে দেখো কি করে বার করি। যখন এই ঘনকটাকে উত্তপ্ত করছে, যখন প্রতিটা দৈর্ঘ্যেরই প্রসারণ হবে, যখন আমরা আয়তন প্রসারণ করব তখন আমাকে প্রতিটা দৈর্ঘ্যেরই প্রসারণ হচ্ছে এটা ধরে নিতে হবে, বলে ঘনকটা আকারে বেড়ে যাচ্ছে, রাইট। তাহলে ঘনকের ক্ষেত্রে এবার আয়তন বার করছি যখন, তখন আমরা ভিটি ক্যালকুলেট করব। ভিটি ইকুয়ালস টু কি হবে, অন্তিম দৈর্ঘ্য যেটা এলটি তার কিউব হবে। এবার এলটি কিউব মানে কি হচ্ছে, এলটি মানে হচ্ছে এল জিরো 1 প্লাস আলফা টি তার হোল কিউব। তাহলে এল জিরো কিউব 1 প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু আলফা টি, 1 স্কোয়ার মানে 1, সো 3 ইন্টু আলফা টি করলাম, ইন্টু 3 ইন্টু 1 ইন্টু আলফা স্কোয়ার টি স্কোয়ার। 1 মানে 3 ইন্টু 1 তো 3 হবে, তো 3 ইন্টু আলফা স্কোয়ার টি স্কোয়ার করে দিলাম, আর লাস্টে এটার কিউব, আলফা কিউব টি। একদম সোজা সাপটা তুমি হোল কিউবের ফর্মুলা লাগাবা, তাহলে এটা চলে আসবে। এবার দেখো আলফা স্কোয়ারটাও অনেক ছোট, আলফা কিউব তো আরো ছোট করে। ঠিক আছে, তাহলে আমি খালি এইটুকুনি পড়ে থাকতেছে, এল জিরো কিউব ইকুয়ালস টু 1 প্লাস 3 আলফা টি। এল জিরো কিউবটাকে আমরা কি লিখবো, ভি জিরো 1 প্লাস 3 আলফা টি। আগেবার যেটা ছিল এল জিরো স্কোয়ার, ওখানে তোমরা একটা কাজ করে নাও, ওখানে এস জিরো লিখে দিতে পারো এখানে। তাহলে এখানে পাচ্ছি ভিটি ইকুয়ালস টু ভি জিরো 1 প্লাস 3 আলফা টি। এবার আবার তুলনা করি, একটু আগে প্রমাণ করলাম একটা, ভিটি ইকুয়ালস টু ভি জিরো 1 প্লাস গামা টি, তাই তো। তাহলে এখানে কি হবে, 3 আলফা ইকুয়াল টু গামা, সো আমরা পাচ্ছি গামা ইকুয়ালস টু 3 আলফা, সো আলফা ইকুয়ালস টু গামা বাই 3। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 হলো, আর এখানে আলফা ইকুয়ালস টু গামা বাই 3 হলো। তাহলে এখানে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, আবার আলফা ইকুয়ালস টু গামা বাই 3, সো আলফা ইকুয়ালস টু গামা বাই 3। তো এই সম্পর্কটা তোমাদের দেখে রাখো, সারদা স্কুলে নাকি এটা দিতে পারে এমনটা বলেছিল, তো এটা একটু দেখে নাও, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এবার চলে আসতেছে আজকের পার্টে। আজকে আমরা পড়বো তরল আর কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করেছে, আবার গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। যে কোন একটা গ্যাসীয় পদার্থকে উত্তপ্ত করলে কি হয়, গ্যাসের দুই রকমের জিনিস ঘটনা ঘটে। এক হচ্ছে গ্যাসটাকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তনে বেড়ে যায়, আবার গ্যাসটা কি হচ্ছে, চাপও প্রয়োগ করছে, তো চাপও দিচ্ছে আবার আয়তনে প্রসারণ করছে, দুটো একসাথে মেজার করা সম্ভব নয়। তাই যে কোনো একটাকে ফিক্সড রাখে আর আরেকটাকে মেজার করে। ঠিক আছে, তাহলে যে কোনো একটাকে ফিক্সড রাখবো, অন্যটাকে মেজার করবো। এবার আমাদের এই চ্যাপ্টারে আমরা কি নিয়ে বেশি কনসার্ন, আমরা এখানে সাধারণত প্রসারণ নিয়ে আমরা বেশি এখানে কত কার প্রসারণ হচ্ছে, গ্যাসের কত প্রসারণ হচ্ছে, তরলে কত প্রসারণ হচ্ছে। তো প্রসারণটা নিয়ে আমরা যেহেতু কনসার্ন, আমরা চাপ নিয়ে কনসার্ন না, তাই আমরা এখানে শুধুমাত্র আয়তন প্রসারণটাই বার করবো। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, ওখানে দেখো 0°C উষ্ণতা কথাটা বলেছে, কিন্তু যে কোনো উষ্ণতা থেকে না। কারণ কি, গ্যাসের ক্ষেত্রে 0°C উষ্ণতাটা থেকে যদি আমি স্টার্ট করি তাহলে হচ্ছে আমাদের ত্রুটি খুব কম হয়। সো 0°C উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থকে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি করে যে পরিমাণ প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হচ্ছে, সেটাই আমাদের হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক।
তো আয়তন প্রসারণ গুণাঙ্কের আমরা ফর্মুলা কি লিখবো এখানে, গামা ইকুয়ালস টু v2 মাইনাস v1 ডিভাইডেড বাই v1 ইন্টু t2 মাইনাস t1। এবার প্রথমে বলে দিয়েছি গ্যাসের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা দেওয়া যায় ত্রুটি কম করার জন্য প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। তাহলে এটাকে এইভাবে নিচ্ছে, তাহলে v2টা হচ্ছে ধরো t ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, v1টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রাথমিক উষ্ণতা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা t মাইনাস 0, প্রাথমিক উষ্ণতাকে 0 আর t2 মানে অন্তিম উষ্ণতাকে t। এটা অন্তিম উষ্ণতায় যে আয়তন হবে সেটা, এটা প্রাথমিক উষ্ণতায় যে আয়তন সেটা v0। সো এটা করলাম। এরপর আমি কি করব, এটাকে v0 ইনটু t এদিকে পাঠিয়ে দিলাম। সো গামা v0 ইনটু t ইকুয়ালস টু vt মাইনাস v0। সো আমরা পাচ্ছি vt ইকুয়ালস টু v0 1 প্লাস গামা ইনটু t হলো। এবার কি করব আমরা, এখানে আমরা গামাটাকে গামা পি হিসাবে ইউজ করছি, এটা গ্যাসের ক্ষেত্রে। সো এখানে গামা পি লিখে দিচ্ছি, গামা পি হিসাবে ইউজ করছি। এবার আমরা চার্লসের সূত্রতে আমরা পড়েছিলাম একটা ফর্মুলা, চার্লস ম্যাথমেটিক্যালি বার করেছিলেন, vt ইকুয়ালস টু v0 1 প্লাস t বাই 273। এবার তোমাকে তুলনা করতে বলছে যে গামা পি এর সাথে t বাই 273 এর, তাহলে আমি কি পাচ্ছি দেখো, vt আছে, v0 আছে, v0 আছে 1 প্লাস গামা পি, তাহলে আমরা পাচ্ছি গামা পি ইকুয়ালস টু 1 বাই 273। আর এর এককও পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। একই দেখো, এখানে আয়তন একক, এখানে আয়তন একক, আয়তন কেটে যাচ্ছে, শুধুমাত্র উষ্ণতার এককটা পড়ে থাকছে, যে তাই হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস এটা একক। তো এটা দিতে পারে পরীক্ষায় যে গামা পি এর ভ্যালুটা চার্লসের সূত্রের সাহায্যে বের করে দেখো কত হয়। তো 1 বাই 273 এটা পারবা। এরপর আমরা চলে যাচ্ছি তাপের পরিবহন নিয়ে, ঠিক আছে। আমরা পড়েছিলাম যে তাপ সঞ্চালন ছোটবেলায়, তাপ সঞ্চালন কয় প্রকার, তাপ সঞ্চালন 3 প্রকার, ঠিক আছে, পরিবহন, পরিচলন আর বিকিরণ, ঠিক আছে। আমরা এখানে খালি মাত্র পরিবহন নিয়ে ক্লাস 10-এ আছে, আমরা পরিবহন নিয়ে শুধু আলোচনা করব। পরিবহন কি, ধরো কোনো একটা ধাতব পদার্থ আছে, তার কোনো একটা প্রান্তকে উত্তপ্ত করা হচ্ছে। এবার প্রান্তটা উত্তপ্ত করলে কি হবে, ওই যে তাপটা ওই প্রান্ত থেকে আরেকটা প্রান্তে, যেমন ধরো যারা রান্না ঠান্না করে তারা যদি খুন্তি হাত দেয়, তাহলে খুন্তির আরেকটা সাইড গরম হয়ে ওঠে, কিন্তু অথচ সেটা আগুনের সাথে টাচ করে নাই, গরম খুন্তির মাথাটা তো কড়াইয়ের সাথে থাকে, কিন্তু কেন তাপটা পরিবাহিত হয়ে খুন্তির আরেক হাতলের অবধি চলে আসে। তো এই যে তাপ পরিবহনের যে পদ্ধতি, পরিবহন পদ্ধতি, তাপ সঞ্চালনের একটা অন্যতম পদ্ধতি, এই পদ্ধতিতে না মাধ্যমের কণাগুলো সঞ্চালন হয় না। ধরো এটা একটা কণা আছে, এটা একটা কণা আছে, যখন তাপ পাচ্ছে এই কণাটা, তখন এটা ভাইব্রেট করছে, তখন ওই তাপ শক্তিটা কি হচ্ছে, যতটা শক্তি নিজে শোষণ করে ভাইব্রেট করছে, বাকি শক্তিটা পরের জনকে পাঠিয়ে দিচ্ছে, ভাইব্রেট করছে। তারপরে ধরো আরেকটা আছে, ও ভাইব্রেট করছে, তারপরে আরেক ভাইব্রেট করছে, এইভাবে শক্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, শক্তিও ভাবে যায়, কিন্তু মাধ্যমের কণাগুলো যেই জায়গাতে ফিক্স ছিল ওখানেই কাঁপতেছে, তারপরটাকে কাঁপাচ্ছে, এইভাবে তাপটা যাচ্ছে, কিন্তু তাপের সাথে সাথে মনে রাখবা মাধ্যমের কণাগুলোর কিন্তু সঞ্চালন হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই পদ্ধতিতে মাধ্যমের কণাগুলোর কোনো রকমের সঞ্চালন হয় না, খালি মাত্র তাপের সঞ্চালন হচ্ছে, তাপ উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অংশের দিকে যাচ্ছে। তাপ পরিবহনে সাধারণত আমরা পদার্থকে দুটো ভাগে ভাগ করছি, পদার্থের সুপরিবাহী পদার্থ আর উপরিবাহী পদার্থ। যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজেই চলাচল করতে পারে তাকে তাপের সুপরিবাহী পদার্থ বলে। দেখে রাখবো একটু উদাহরণগুলো, ঠিক আছে। আর তাপের কুপরিবাহী পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না, তাদের তাপের কুপরিবাহী পদার্থ বলে। এইটুকুনটা হলো, এটা তোমরা জানোই মোটামুটি। এবার হচ্ছে একটা জিনিস হচ্ছে স্থিতাবস্থা, স্থিতপূর্ব অবস্থা, এটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। স্থিতাবস্থা মানে কি, ধরো হচ্ছে প্রথম হচ্ছে আমরা চলে আসি স্থিতপূর্ব অবস্থা, মানে কি, কোনো একটা ধরো লোহার দণ্ড আছে, সেটাকে একটা কোনো একটা উনুনের সাথে ধরো উনুনের ভেতর প্রবেশ করানো আছে, তাহলে ওই প্রান্তটা যেটা প্রবেশ করা আছে সেটা উত্তপ্ত হবে। শুধু ওই প্রান্তটা কি উত্তপ্ত হবে না, তাপটা কি হবে, পরিবহন পদ্ধতিতে পরের জায়গায়, পরে যে স্তরটা আছে, একটা স্তর অনেকগুলো স্তরে ভাগ করে নিলাম, ধরো লোহার দণ্ডটাকে অনেকগুলো স্তরে ভাগ করে নিলাম। প্রথম স্তরটা উত্তপ্ত হলো, সে পরের স্তরটাকে উত্তপ্ত করবে, পরের স্তরটা উত্তপ্ত হলো, তারপর বাকিটা পরের স্তরে পাঠিয়ে দেবে তাপটা, পরের স্তরটা ওই তাপটা গ্রহণ করে উত্তপ্ত হলো, বাকি তাপটা, এইভাবে তাপটা সঞ্চালিত হচ্ছে এবং প্রত্যেকটা স্তর উত্তপ্ত হচ্ছে। এভাবে একটা সময় কি হয়, প্রত্যেকটা স্তর উত্তপ্ত হতে হতে এমন একটা জায়গায় পৌঁছায় যখন আর
উষ্ণতা আর বাড়বে না। ধরো এই স্তরটা উষ্ণতা যদি 100°C হয়, তারপরে স্তরটা যদি 95, তারপর স্তরটা যদি 90 হয়, তাহলে সময় যত বাড়ছে তত এই 100, 95, 90 ওটাতেই ফিক্স থাকছে, উষ্ণতার কিন্তু আর পরিবর্তন হচ্ছে না। তখন আমরা বলবো স্থির অবস্থা। ঠিক আছে, তাহলে যতক্ষণ পর্যন্ত উষ্ণতা বাড়ছে, প্রত্যেকটা স্তর উত্তপ্ত হচ্ছে এবং প্রত্যেকটা স্তরে উষ্ণতা বাড়ছে, সেটাকে আমরা বলবো স্থিতপূর্ব অবস্থা। আর যখন হচ্ছে প্রত্যেকটা স্তরে উষ্ণতা ফিক্সড হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো তাকে স্থিতাবস্থা। ঠিক আছে, তো স্থিতাবস্থা স্থিতপূর্ব অবস্থা একটু জানা থাকলো, এটা একটু পড়ে নিবা ভালো করে সংজ্ঞাটা। আর হচ্ছে এবার আমরা স্থিতপূর্ব অবস্থা স্থিতাবস্থা সম্পর্কিত একটা গাণিতিক রূপ আমরা দেখব, তাপের পরিবাহিতাঙ্ক সম্পর্কে জানবো। এই তাপের পরিবাহিতাঙ্কটা কিন্তু স্থিতাবস্থায় মাপা হচ্ছে। ঠিক আছে, রোধাঙ্ক শুনেছ? রোধাঙ্ক কি হচ্ছে? কোন একটা পদার্থের রোধটাকে ডিনোট করছে, মানে কোন একটা রোধাঙ্ক কি হচ্ছে? একটা নির্দিষ্ট উষ্ণতায় ওই পদার্থের রোধাঙ্ক থেকে আমরা কি জানতে পারছি? যে ওই উষ্ণতা ও কতটা রোধ প্রোভাইড করছে, তড়িৎ পরিবহনের ক্ষেত্রে, তড়িৎ পরিবহনের ক্ষেত্রে কতটা বাধা দিচ্ছে ওই নির্দিষ্ট উষ্ণতায়। ঠিক তেমনি তাপ পরিবাহিতাঙ্ক একটা নির্দিষ্ট উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট। এটাও একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ওই যে সমানুপাতিক ধ্রুবক, যেটা যেমন রোধাঙ্কের ক্ষেত্রে আর ইকুয়াল টু রো ইন্টু L/A, L/A করতে গিয়ে ওটা সমানুপাতিক ধ্রুবকটা আসলো না, ঠিক তেমনি এখানেও সমানুপাতিক ধ্রুবকটা আসতেছে। ঠিক আছে, কখন আসতেছে একটু আমরা দেখে নেই। যে পরিবাহিত যে তাপ, সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল, মানে এক্সপেরিমেন্ট থেকে এগুলো এসেছে। দেখা যাচ্ছে যে কিউ যেটা, সেটা হচ্ছে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করতেছে। কিউ এটা মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করতেছে। দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য θ1 ইজ গ্রেটার দেন θ2। ঠিক আছে, একটা সাইডে উষ্ণতা ধরো বেশি, একটা সাইডে উষ্ণতা কম, θ1 ইজ গ্রেটার দেন θ2। তোমাদের বই দেখো একটা ছোট ব্লকের উষ্ণতা দেওয়া আছে, সেটা একটু দেখে নিও। উষ্ণতা টাইমের উপর ডিপেন্ড করতেছে, সময়ের উপর ডিপেন্ড করতেছে, আর ডি বেধের উপর ডিপেন্ড করছে। বেধ বলতে পারো বা অনেক বই দৈর্ঘ্য বলতে পারে, তাহলে দৈর্ঘ্যের উপরও ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তাহলে এটা ছবিটা বই থেকে দেখে নিবা, তাহলে খুব ইজিলি। তাহলে এই জিনিসগুলোর উপর কিন্তু পরিবাহিত তাপটা নির্ভর করছে। তাহলে এখান থেকে আমরা কি করব, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু θ1 মাইনাস θ2 হোল টি ডিভাইডেড বাই ডি। এবার এখানে সমানুপাতিক ধ্রুবক একটা নিয়ে আসবো, সেটা হলো হচ্ছে কে। সো কিউ ইকুয়ালস টু কে ইন্টু এ θ1 মাইনাস θ2 হোল টি ডিভাইডেড বাই ডি। তো এই হলো হচ্ছে কিউ এর গাণিতিক রূপ। এটা দিয়ে অনেক অঙ্ক আসে। আমি যখন ব্যাচ স্টার্ট করব তখন আমি সব অঙ্কগুলো তোমাদের সামনে করাতে যাচ্ছি, এখানে না। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে আর কি। এখানেও না হয় পরে দেওয়া যাবে, কিন্তু আমি সামনে অঙ্কগুলো করাতে যাচ্ছি। তো এই গাণিতিক রূপটা মনে রাখবে, কিউ ইকুয়ালস টু কে ইন্টু এ θ1 মাইনাস θ2 হোল ইন্টু টি ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, এবার হচ্ছে এটার সাথে একটা আমি বলতেছিলাম না রোধাঙ্কর কথা বারবার, কারণ হচ্ছে পরীক্ষায় তাপ রোধাঙ্ক বা তাপীয় আরেকটা বার করতে দেয়, তাপীয় রোধ, আরেকটা বার করতে দিতে পারে তাপীয় রোধাঙ্ক। তো সেই ধরনের অঙ্ক, সেই ধরনের সম্পর্ক বার করতে দিতে পারে। তো ওটা লাস্ট ক্যালকুলেশন, ওটা হলে আজকে মতো এখানেই তাপটা শেষ হচ্ছে। থিওরিগুলো এখন পড়ে রাখো, আমি পরে অঙ্কগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো জানি কিউ ইকুয়াল টু কি পাচ্ছি, কে ইন্টু এ θ1 মাইনাস θ2 হোল টি ডিভাইডেড বাই ডি। তাহলে θ1 মাইনাস θ2, হ্যাঁ, টিটাকে এই সাইডে পাঠিয়ে দিলাম, টিটা এখানে গুণ হয়ে আছে, এই সাইডে পাঠিয়ে দিলাম, আর θ1 ডি ডিভাইডেড বাই কে আসতেছে। ঠিক আছে, কেন করলাম এটা? তার কারণ হচ্ছে একটা সাদৃশ্য আনার জন্য, কিছু না, আর কিছু না। কিন্তু ঠিক তেমনি ওহমের সূত্র থেকে পাই v1 মাইনাস v2 ডিভাইডেড বাই r। ঠিক আছে, এবার i ইকুয়ালস টু কি, কিউ বাই টি, জানো তোমরা। এইবার এই জন্যে এখানে টিটাকে এখানে নিয়ে আসলে যাতে তুলনা করতে পারছি। ঠিক আছে, এখানে দেখো, এখানে কিউ বাই টি, এখানে ছোট হাতের কিউ বাই টি, এখানে তাপ, এখানে আধানের কাজ একই রকমের, মানে সাদৃশ্য যে দেখাচ্ছে। এখানে উষ্ণতা পার্থক্য, এখানে বিভব পার্থক্য, এখানে এখানে আর আছে, সরি এখানে হচ্ছে আর। তাহলে আর এর সাথে যদি আমরা ডি বাই কে তুলনা করি, তাহলে আমাদের পরীক্ষায় বলবে যে তাপীয় রোধ, এই আরটাকে আমরা তখন বলবো তাপীয় রোধ ডি বাই কে। পরীক্ষায় বলে দিতে পারে কোন একটা ধাতব পদার্থ আছে, তার বেধ দিতে পারে বা দৈর্ঘ্য দিতে পারে, দুভাবে দিতে পারে, বেধ বা দৈর্ঘ্য। এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা তাপের পরিবাহিতাঙ্ক, এটা তাহলে তাপীয় রোধের মান বের করো। তো এখানে তুলনা করে এভাবে পাওয়া যাবে তাপীয় রোধাঙ্কের মান নির্ণয় করো।
তাপীয় রোধের মান নির্ণয় করবা। যদি তোমাকে রোধাঙ্কর মান বার করতে দেয় তাহলে খুব ইজিলি বার করতে পারবে। দেখো আমি এখানে আরেকটা কাজ করতে হবে, তাহলে তাপীয় রোধাঙ্কের মান আমরা বার করতে পারবো। দেখে নাও একটু ভালো করে। এখানে দেখো আর আছে v1 মাইনাস v2, আর ইকুয়ালস টু কি হচ্ছে রো ইনটু এল বাই এ। এখানে এল এর জায়গায় আমি ডি বলেছি, কারণ দেখো তোমার যে বেডটা আছে বেডটাই দৈর্ঘ্যের মতো কাজ করতে, সেটাই টোটাই দৈর্ঘ্য ধাতব পদার্থের। তাহলে এটার সাথে এটা যদি তুলনা করি তাহলে রো ইনটু ডি ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু 1 বাই কে ইনটু ডি ডিভাইডেড বাই এ। এই ফর্মে লিখে দিলাম ডি, এইটা এখানে লিখলাম আর এটা এখানে লিখলাম। তাহলে আমি যদি এখানে কাটি তাহলে আমরা পাচ্ছি, এটাকে আমরা বলবো তাপীয় রোধ করে, মানে রোটি করে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে রোটি ইকুয়ালস টু 1 বাই কে। তাহলে আমরা এটা বলছি তাপীয় রোধাঙ্ক। তাহলে এটা হচ্ছে তাপীয় রোধাঙ্ক, এটা হচ্ছে তাপীয় রোধ। তাহলে এখান থেকে তাপীয় রোধাঙ্কের ফর্মটা বের করতে দিতে পারে, যে কোনো সহায়িকাতে দেখে নিতে পারো বা তোমাদের টেক্সট বইতে বোধহয় আছে, দেখে নিতে পারো। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এককটা, এককটাও করিয়ে দিচ্ছি লাস্টে। এককটা করানো হয়নি, পরিবাহিতাঙ্কের এককটা কি হবে পরিবাহিতাঙ্ক। আচ্ছা, q equals to k into a theta 1 minus theta 2 whole t divided by d। এবার আমাকে রোধাঙ্কের মান বার করতে হবে, যেটা একটা নির্দিষ্ট উষ্ণতা একটা ধাতব পদার্থের প্রপার্টি, এটা ফিক্সড, ঠিক আছে। তাহলে আমরা বার করব হচ্ছে k এর ভ্যালুটা। তাহলে k টাকে রাখতেছি, বাকি এদিকে পাঠিয়ে দিচ্ছি q into d divided by a theta 1 minus theta 2 whole into t। এটা এদিকে গুণ করলাম, এটা ভাগ করে দিলাম, তাহলে এই হয়ে গেল ব্যাপার। এবার তোমার সিজিএস পদ্ধতিতে যদি হয় তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি হবে, এটা হচ্ছে ক্যালোরি, এটা হচ্ছে তোমার বেদ বা দৈর্ঘ্য হিসাবে সেন্টিমিটার, এটা সেন্টিমিটার স্কয়ার, এটা উষ্ণতার পার্থক্য ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে এটা সেন্টিমিটার স্কয়ার কাটলো, তাহলে ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1, এই হয়ে গেল। আর একটা এসআই পদ্ধতিতে কি হবে, ক্যালোরি হয়ে যাবে জুল, সেন্টিমিটার হয়ে যাবে মিটার, সেলসিয়াস হয়ে যাবে কেলভিন, সেকেন্ড হয়ে যাবে সেকেন্ড। তাহলে জুল মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এবার জুল পার সেকেন্ডকে আমরা কি বলি, ওয়াট বলি, তাই জন্য এটাকে আবার এইভাবেও লেখে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তো এটা হচ্ছে পরীক্ষায় দেয় মাঝে মাঝে, যে তোমার এই তাপ পরিবাহিতাঙ্কের এককটা লেখো, ঠিক আছে। তাপ পরিবাহিতাঙ্কের যেমন একক হলো, ঠিক তেমনি তাপীয় রোধাঙ্কের একক বার করতে দিতে পারে, সেটা 1 বাই কে। 1 বাই কে হলে এটাকে জাস্ট উল্টে দিবা হয়ে যাবে। আর আরটি মানে তাপীয় রোধ মানে ডি বাই কে এ, ডি বাই কে এর কি মধ্যে একক বসিয়ে কিন্তু ওটারও একক বার করবে, ওগুলো পরীক্ষা দেয়। আমি কিন্তু পরের দিন এইগুলা একক কিন্তু একটা সবগুলোই পারলে দেবো, ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো এতটাই, ভালো করে পড়াশোনা করো।